বাড়ির নাম উদাস ভিলা, যেখানে এসে উঠেছে করবীরা। করবী বুঝে পাচ্ছে না কেন বাড়িটির এমন নামকরণ করা হয়েছে। সাদা ছকছকে ফকফকে পরিষ্কার বাড়িটিকে তার কোনো দিক থেকে উদাস বলে মনে হচ্ছে না, বরং হাস্যোজ্জ্বল একটি বাড়ি মনে হচ্ছে। বুকটাও শান্তিতে ভরে গেছে রুমগুলো দেখে। কি সুন্দর, কি মনোমুগ্ধকর। ওরা আগে যে বাড়িতে ছিল সেই বাড়িটির কোনায় কোনায় ফ্যাকাশে দারিদ্রতার চিহ্ন ছিল, অথচ এই বাড়িটা ভিন্ন, অন্যরকম। করবীরা এখানে আসতেই সব জিনিসপত্র নামানো থেকে শুরু করে গোছগাছ করার দায়িত্ব পালন করেছে তিমির, তাও পাকা হাতে। কোথায় কোন আসবাবটা রাখা হবে, কিভাবে রাখলে সুন্দর হবে, এই সব কিছু দায়িত্ব নিয়ে করেছে সে। যদিও করবী বাদ সেধেছে, কিন্তু লোকটা শোনেনি। কি সুন্দর সবটা গোছাতে সাহায্য করলো। তৈয়ব হোসেন মেয়েকে তন্মধ্যে একবার আড়ালে ডেকেছিলেন, বলেছিলেন, মা, এত বড় বাড়ির ছেলে উনি বোধহয় এসব এর আগে কখনো করেননি। ওনাকে না করে দে এসব করতে। তাছাড়া আমাদের আসবাবপত্রেও যে করুণ অবস্থা, তো নিশ্চয়ই তার সামনে এসব দেখাতে লজ্জা লাগছে। করবীকে চিনতে বাবার ভুল হয়েছে বলে করবী হাসলো, বেশ অকপটে উত্তর দিল, লজ্জা কেন করবে আপু? ভাঙা হোক নষ্ট হোক, এই জিনিসগুলো কিনতে আমাদের তো কম পরিশ্রম করতে হয়নি। অনেক পরিশ্রম করার পরেই কিনতে পেরেছি। আমাদের যেমন সামর্থ্য তেমন করেছি। কে কী ভাবলো তাতে কি আসে যায়? এগুলো তো চুরির জিনিস নয়, পরিশ্রমের। মেয়ের এমন চোখ ঝলমলে করা উত্তরে বাবার বুক গর্বে ভরে উঠল। কজন মানুষ নিজের অবস্থানে সুখী হতে পারে? তিমিরের আগে পিছে করবীও কাজ এগিয়ে দিচ্ছে। তিমির করবীর পড়ার টেবিলটা ঠিক করছিল। টেবিলের একটা পা বাঁকা হয়ে হেলে যায় বিধায় সে সেটা ঠিক করছে ব্যস্ত হাতে। করবী তার জন্য এক কাপ চা নিয়ে এলো। ঘরমাক্ত ব্যস্ত তিমিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, চাটা নিন। তিমির ভ্রু কুচকে ছিল তখনও। হাতুড়িটা পাশে রেখে চা নিল। এক চুমুক দিতেই তার চোখে মুখে তৃপ্তি ছড়িয়ে পড়ল। প্রশংসা করে উঠল সে, এত ভালো চা বানাতে পারো? করবী হেসে ঘাড় কাত করল, ঠোঁট উল্টে বলল, ভালো পারি কি না জানি না, তবে পারি। কেবল ভালো না, অসাধারণ পারো, ধন্যবাদ। তিমির কথা শেষ করার আগে হাতুড়ি উঠল করবীর হাতে। বিজ্ঞ হাতে শুরু হলো খুটখাট। তিমির নিষেধ করলো, আহা, ধরছো কেন? পারবে না। গত 3 বছর যাবত এই টেবিলের হেলিয়ে যাওয়া আমি আটকাচ্ছি, আর আপনি কি না বলেন পারবো না? এই হাত কিন্তু সব পারে। করবীর কথায় তীব্র আত্মবিশ্বাস। তিমির তবু হাতুড়িটা টেনে নিল। এই হাত সব পারে তা জানি, তবে আমি চাই এখন থেকে এই হাত ততটুকুই পারুক যতটুকু কোমল। কঠিনটুকু না হয় আমার জন্য রইল। দায়িত্ব নিয়েন না, কঠিনগুলো কিন্তু বেশি কঠিন, হাতুড়ি চালানোর চেয়েও বেশি। পারবেন তো? সেটা না হয় সময় বলুক। তিমিরের চোখ স্থির হয় তখন করবীর ডান গালের পাশে তিলটায়। আপাতমস্তক সুন্দর একটি মেয়েকে অসম্ভব সুন্দর করতে ভুলভাল জায়গায় বোধহয় এমন কালো মিচমিচে তিল থাকলেই হয়। করবীর এই পলকহীন দৃষ্টিতে অস্বস্তি হচ্ছিল, তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, বাড়িটির নাম উদাস ভিলা কেন? হয়তো বাড়ির মালিক কখনো বুঝতে পারেনি তার বাড়িতে এমন এক চঞ্চল নারী এসে বাড়িটাকে ধন্য করে দেবে, তাই। তিমির কণ্ঠে ঠাট্টার রেশ। করবী আর চোখে তাকিয়ে হেসে দিল। তাই হাসি মিলিয়ে হাসল তিমিরও। সেই হাসি ছুঁয়ে দিল প্রকৃতিকে। তাই মেঘমুগ্ধ আকাশেও দেখা দিল হঠাৎ বাতাসের। মজা করছেন? তোমার কি সত্যি মনে হলো আমার কথাটা? না, তা কেন হবে? তাহলে আবার জিজ্ঞেস করছো কেন মজা করছি কি না? তিমিরের কথার মার প্যাচে করবী ভাবাচাকা খেলো। আঁখি দুটো হিমশিম খেলেও বিপরীত দিকের আঁখি দুটোতে তাকাতে। তিমিরের হাসির কণ্ঠ ততক্ষণে চাঙ্গা হয়ে গিয়েছে। হাসির শব্দ ছুটছে যেন সিলিং। করবী মুখ ভ্যাংচালো। উঠে যেতে নিলেই তার নরম হাতটি মুঠোতে নিয়ে থামিয়ে দিল তিমির। খালি চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বলল, উদাস ভিলার মালিক হয়তো উদাস ভীষণ, নয়তো বাড়িটি যখন করেছিলেন তখন হয়তো তার জীবনে উদাস বাতাস বইছিলেন, তাই বাড়ির নাম সেই বাতাসের তালেই রেখে ফেলেছেন। আই এম নট শিওর। কোনো একদিন না হয় তুমিই জিজ্ঞেস করি ওনাকে। করবী সম্মতি দিল। চায়ের কাপ নিয়ে যেতে যেতে বলল, টেবিল পরে ঠিক করবেন, এখন হাত মুখ ধুয়ে আসেন। দুপুর গড়িয়ে গেল যে, খেতে আসুন। তিমির তুমুল শব্দে টেবিলে হাতুড়ি চালিয়ে বলল, মনে হচ্ছে কোন বউ ডাকছে। করবী কি শুনলো নাকি শুনলো না তা সে মুখ ঘুরে দেখারও প্রয়োজন বোধ করলো না। ক্লান্ত রৌদ্রগ্ধ একটি আকাশ মাথার উপর ঝিমিয়ে এসেছে। সারাটা দিন তার চলে গেল ভার্সিটি টিউশন সামলিয়ে। মাস্টার্স ফাইনাল চলছে, পড়াশোনার চাপও যাচ্ছে ভীষণ। টিউশনি বাসা থেকে বের হতেই তার পেট ডেকে উঠল। জানান দিল তীব্র ক্ষুধার।
করবি পেটে হাত দিয়ে ঘড়ির দিকে চাইলো। সময় 5:30। আরও একটা টিউশনি নিয়েছে সে। 2 দিন হলো এখন সে বাসাতেই যেতে হবে। এদিকে খিদেও লেগেছে ভীষণ। নেতিয়ে আসা শরীরটা টেনে সে ঢুকলো নতুন টিউশনিটার বাসায়। ক্লাস 9-এর একটি মেয়েকে পড়ানো শুরু করেছে। মেয়েটির ছোট্ট পরিবার, মা বাবা আর ও। মা বাবা দুজনেই থাকেন অফিসে। করবের সাথে কেবল প্রথম দিন ভদ্রমহিলার ফোনে কথা হয়েছে। ব্যস্ত থাকেন ভীষণ। মেয়েটি চুপচাপ স্বভাবের। করবে ঢুকে টেবিলে বসতে মেয়েটি উঠে গেল। ছুটে গিয়ে 1 গ্লাস পানি এবং একটা ট্রেতে করে বিস্কিট নিয়ে এলো। সেগুলো করবির সামনে রাখতেই করবি চমকালো। অবাক হয়ে বলল, এগুলো? ভাবি বলল গতকাল টিচার আসলে নাকি টিচারকে পানি দিতে হয়, আর খালি পানি দিতে নেই, তাই বিস্কুট দিলাম, খেয়ে নিন ম্যাম। করবি বিস্মিত হলো। ভাবি কে? পাশের ফ্ল্যাটের ভাবি, ওই যে যাদের দরজা খোলা দেখেন, সেই ফ্ল্যাটেরই তুষার ভাইয়ার বউ। ভাবির সাথে বেশিরভাগ সময়ই আমি কথা বলে আড্ডা দেই। করবি আর কিছু না বলেই পানিটা খেলো। আস্তে ধীরে বিস্কিটও খেলো। তার মধ্যে ড্রয়িং রুমে কেউ একজন প্রবেশ করলেন। যেহেতু ফ্ল্যাটের দরজা খোলাই ছিল, এসেই ঝলমলে কণ্ঠে বললেন, আপনি বুঝি ঘড়ির নতুন টিচার? ঘড়ি তো 2 দিনে টিচারের ভক্ত হয়ে গিয়েছে, তাই পরিচিত হতে এলাম। অপরিচিত নারী কণ্ঠ পেতেই করবি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, আপনি কি ঘুড়ির ভাবি? করবীর প্রশ্ন করতে দেরি, অথচ ঘুড়ির ভাবির হাস্যোজ্জ্বল মুখ ফ্যাকাশে হতে দেরি হলো না। মেয়েটার হাত কাঁপছে, যার দরুন হাতে থাকা ট্রে এবং ট্রের সামগ্রীও কাঁপছে। মেয়েটির আকস্মিক পরিবর্তনে ভড়কে গেল করবী। ঘুড়িও ছুটে এলো। ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো কি হলো? তখনও ভাবি দরদর করে ঘামছে। অস্ফুট স্বরে করবীর দিকে তাকিয়ে বলল, আপনি আপনি আশা? করবীর অকপটে তার পরিচয় দিল। আমি রক্ত করবি। কেন, কি হয়েছে? ঘড়ির ভাবি দ্রুত সোফায় বসলো। ট্রেটা রাখলো সোফার সামনে সেন্টার টেবিলটায়। শাড়ির আঁচলে মুছলো মুখ। কম্পনরত কণ্ঠে বলল, সরি, আমি ঘড়ির ভাবি বিদিশা, পাশের ফ্ল্যাটে থাকি। আপনি আমাকে দেখে এমন চমকে গিয়েছিলেন যে? নিরাপত্তা ছিন্ন হলো করবীর প্রশ্নে। থতমত খেলো বিদিশা। কথা ঘোরানোর অভিজ্ঞ চেষ্টা। পরিচিত লেগেছিল বড়। ও কাকে ভেবেছিলেন? আপনার কে হয়? করবীর প্রশ্নে বিদিশা হতাশ শ্বাস ফেলল। দৃষ্টি তার উঠতে থাকা পর্দায়। হতাশ কণ্ঠে বলল, তেমন কেউ না, মুখ পরিচিত থাকে না অনেক তেমন। করবী আর প্রশ্ন করল না। জানার কৌতূহল তার থিতিয়ে এলো। বিদিশা পরিস্থিতি ঘোরালো নতুন প্রশ্নে। কোথায় থাকেন আপনি? নওয়াজ গলি, বাড়ি নম্বর 3। কে আছে পরিবারে? কেবল বাবা। করবীর উত্তরে যেন বিদিশার মুখমণ্ডল থাকা কালো ছায়া সরে গেল অনায়াসে, যা গোপন হলো না করবীর চোখ থেকে। বিদিশা এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রাণচঞ্চল ভাব দেখা গেল তার অঙ্গ জুড়ে। বলল, প্রশ্ন করছি বলে কিছু মনে করেন না ভাই? করবীর সুন্দর সাবলীল উত্তর। রাগ করবো কেন? কৌতূহল মানুষে থাকবে, সেটাই স্বাভাবিক। করবীর উত্তরে চকচক করলো বিদিশার চোখ। না, মেয়েটা যথেষ্ট ভালো। পড়েন কোথায়? হিমসাগর ইউনিভার্সিটি, মাস্টার্স পরীক্ষা চলছে। বিদিশা এবার চমকালো। অবাক কণ্ঠে বলল, মাস্টার দিচ্ছেন? জি দিচ্ছি। আপনাকে দেখে বসার উপায় নেই, ভেবেছিলাম পৌরসর অনার্স 3য় বর্ষের ছাত্র। এবার করবীর হাসি বিস্তৃত লাভ করলো। বলল, এত ছোট লাগে নাকি? লাগে তো, আমি নিজেই এবছর অনার্স ফাইনাল দিব। আমি আপনার ছোট, তবে ঘুড়ির ভাবি আমি, আপনি নাম ধরে রাখতে পারেন। ভাবি ডাকলে কি রাগ করবেন? করবীর সহজ সরল আবদারে যেন বিদিশার মন পুলকিত হলো। সে 2 কদম এগিয়ে এসে তার 2 হাতে করবীর হাত ধরল। ভীষণ আন্তরিকতার সঙ্গে বলল, আমার শুনতে ভালো লাগে, আপু রেকো। করবী বিদিশার এমন আন্তরিকতায় মুগ্ধ হলো। বেগুনি রাঙা সুতি শাড়িতে এই সুন্দর মেয়েটিকে তার নির্ভেজাল মানুষ মনে হলো। কতজন পারে এমন করে মিশতে? মানুষ তো আজকাল অহংকারের খোলসে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে আর ডানা মেলে উঠতেই চায় না। তার মধ্যে এমন 2-1জন হয়তো থেকে যায় সব অহংকার পিছু ফেলে। কোমল গাঢ় সন্ধ্যা নীল শাড়ি জড়িয়ে আসমান জুড়ে যেন হাপিত্তেশ করছে কোনো এক ব্যথায়। বেদনার নীলে আকাশ জর্জরিত। মিহি বাতাস এসে বিনা বিজ্ঞাপনে নিঃশব্দ আলিঙ্গন দিয়ে যাচ্ছে মানব শরীরে। সেই আলিঙ্গনকে সাক্ষী করে বাড়ি ফিরল করবী। দরজার সামনে আসতেই পা থেমে গেল তার। 3 জোড়া পরিচিত জুতো উকি ঝুঁকি দিচ্ছে দরজায় এলোমেলো ভঙ্গিতে। করবী ত্রস্ত হাতে বেল বাজালো। সেকেন্ড পেরোতেই ঝড়ের গতিতে দরজা খুলল কেউ। সে কেউটা বিন্দু। টিয়ে রঙের সালোয়ার কামিজের গাঢ় কাজল রঙের বিন্দু।
যার চোখে পদ্মপুকুর উপচে পড়া মায়া নিয়ে। করবীর আনন্দে চোখ টলমল করে উঠল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল বিন্দুকে। সকল ক্লান্তিরা হামাগুড়ি দিয়ে যেন ছেড়ে গেল দেহ। বিন্দুও জড়িয়ে ধরল তার আপাকে। ভেজা কণ্ঠ, দূরে আইসা দূরের মানুষ বানাইয়া ভুইল্লা যাওয়ার ফোন দিয়াটো আপা, তা তো হইব না। করবীরও কণ্ঠ কাঁপছে। তোদের ভুলা যাবে আদেও? ভুলতে দিলে না ভুলতে পারবা। করবী জড়িয়ে রাখলো বিন্দুকে অনেকক্ষণ। এই ব্যস্ত নাগরিতে তার বুকের ভেতর কোথায় একটা ধারালো সূচ বসেছিল। সে যাযাবর সূচের ইতিহাস বুঝতে পারেনি, এখন বুঝছে। এই যে বিন্দুকে জড়িয়ে ধরার পর ব্যথার অস্তিত্ব বিলীন হচ্ছে, তার মানে এই সূচ কাছের মানুষদের দেখতে না পাওয়ার যন্ত্রণায় গেঁথেছে। আলিঙ্গনে বিন্দু লেপ্টে থাকলেও করবী অনুভব করলো ছোট্ট একটি দেহ জড়িয়ে ধরেছে তার পা। করবী না দেখেও অনুমান করলো দেহটি কার। বিন্দুকে ছেড়ে সে ছোট্ট দেহের অধিকারিণীকে কোলে তুলে নিল। ঝলমলে কণ্ঠে বলল, হুতুম বুঝি আমাকে অনেক মিস করেছে? হুতুমের বাদামি নয়নে জলের সমুদ্র। টলমলে চোখের মেটে অভিমানী স্বরে বলল, তোমারে না মনে পড়লে কারে মনে পড়বো বানির মা? তাহলে কটা দিন আমার কাছে থেকো। থাকতে তো মন চায়, কিন্তু আমি যে বিন্দুমালারে ছাড়া ঘুমাইতে পারি না। কত না মজা হইতো যদি একলগে থাকতাম। হুতুমের হতাশায় সকলেরই মন খারাপ হলো। কথাটা তো কেবল একা হুতুমের না, সকলের মনেই এই এক টানপোড়নে ইচ্ছে আত্মাহুতি দিচ্ছে বারে বারে। গম্ভীর পরিস্থিতি গমগমে করতে ভেসে এলো পুরুষ কণ্ঠ, আমিও আসলাম, কিন্তু এমনি যে মূল্য পাবো সেটা বুঝিনি। করবী ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। হিরণ বসে আছে ড্রয়িং রুমে রাখা চৌকিটাতে, ঠোঁটে নিখাদ হাসি। করবী হুতুমকে কোলে নিয়ে এগিয়ে গেল হিরণের কাছে। হাসি বজায় রেখেই বলল, মূল্যবান মানুষ সবসময় মূল্যবান, নতুন করে আর কি মূল্য দিব? তাই বলে একটু জিজ্ঞেসও করবে না কেমন আছে? হিরণের কণ্ঠে ফাজলামোর দেশ। আপারে ছাড়া যে তুমি ভালা নাই, হেইডা আপা ভালা কইরা জানি, তাই আপার নতুন কইরা জিগার নাই তোমারে। হিরণের প্রত্যুত্তরে মজা করে কথাটা বলল বিন্দু, কিন্তু কথাটা নিখুঁত সত্যি হওয়ায় পাংশুটে হয়ে গেল করবীর মুখে। হাসি থেমে গেল হিরণেরও। করবী পরিস্থিতি ঘোরাতে বাহানায় ছুটে গেল রান্নাঘরে। বাবা ততক্ষণে চা বানিয়ে কাপে ঢেলে ফেলেছেন, বিস্কিট সাজিয়েছে প্লেটে। করবীকে দেখেই গাল ভরে হাসলেন তৈয়ব হোসেন। টাকা আছে তোর কাছে মা? করবী চায়ের ট্রেটা হাতে তুলে নিল, চোখের পলক ফেলে ইশারায় আশ্বস্ত করল, আছে, চিন্তা করো না, আমি এক্ষুনি বাজার যাব। মেয়ের বুদ্ধিমত্তে খুশি হলেন বাবা। মাথায় হাত বুলিয়ে বললেন, হুতুমটা প্রথম এলো, একটু মুরগি আনিস। আর তিমির ছেলেটা একবার দুপুরে এসেছিল ফলমূল নিয়ে, ফোন নাম্বার থাকলেও ওকে দাওয়াত করে দিস। করবী ঘাড় কাত করে সম্মতি দিয়ে ছুটল ড্রয়িং রুমে। ওরা ততক্ষণে রুম বদলে ড্রয়িং রুম থেকে বারান্দার রুমে চলে গিয়েছে। বাণীকে ছাড়া আড্ডা জমছে না তার। অবুজ পাখি বাণীরও যেন প্রাণ ফিরে এসেছে ওদের দেখে। ছাড়া ছাড়া শব্দে ডানা ঝাপটে আনন্দ প্রকাশে ব্যস্ত হয়ে গেল পাখিটা। করবী সুযোগ বুঝেই বাজারের ব্যাগটা নিয়ে আবারও ছুটল বাজারে। সারাদিনের ক্লান্তি তার গা ছেড়ে পালিয়েছে সেই কখন। ওদের দেখলে মনের খোরাক এমনিই নিতে চায়, আর কি লাগে। বাজার থেকে মুরগির মাংস নিল, ইলিশ নিল একজোড়া, চকচকে রূপ ইলিশের। বিন্দুর আবার ইলিশ পছন্দ। পুরো বাজার খুঁজে চুনোপুটিও নিল চওড়া দামে। হিরণের পছন্দ, বাবার জন্য শুটকি নিল, বাণীর জন্য বাদাম। কেবল থলের এক কোণা খালি রেখে নিল না নিজের পছন্দের কিছু। বাজার ভর্তি ব্যাগটা নিয়ে বাড়ির পথ ধরল। ভারী হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম, অথচ মনের আনন্দের কাছে তা বড়ই তুচ্ছ হলো। ঘড়ির কাঁটায় সময় তখন 8:30। নীল আকাশে তখন ভরা পূর্ণিমা। আজ বুঝি আকাশেরও আনন্দ ভীষণ। করবী তার ভাঙা মোবাইল দিয়ে তিমিরের ফোনটাতেও ছোট্ট একটি মেসেজ করে দিল, আজ ভরপেট খাওয়া হোক, তারপর না হয় মাস শেষে বাপ বেটি দুজনে উপোস করে থাকবে। আজকের আনন্দ সেদিনের খিদে নিশ্চয় মিটিয়ে দেবে। মেসেজ শেষে মোবাইল ব্যাগে রাখতেই পথের বিপরীতে আনমনে দৃষ্টি গেল তার। চঞ্চল দৃষ্টি সেখান থেকে সরতেই হৃদয় মাঝে কেমন যেন পরিচিত এক মুখ ভেসে উঠল। করবী আবারও সেখানে তাকালো। ততক্ষণে পরিচিত মুখ অদৃশ্য। করবী ভীষণ মিলানোর চেষ্টা করলো এই মুখখানা কার। ভাবতে ভাবতে হুট করে তার অসহ্য স্মৃতিতে জেগে বসলো ভাবনা। বাবার বুক পকেটে থেকে নারীটির সাথে এই মুখের বড় মিল, বড়ই মিল। মৃত মানুষকে সে দেখলো, এমন মতিভ্রম হলো তার। যাকে কখনো সে দেখেনি, ভাবেনি, তাকে হঠাৎ রাস্তায় কেনই বা দেখলো। নিঃস্ব শহরে দু চোখ মেলে করবী দেখলো যাকে কখনো দেখার কথা ছিল না, তাকেই দেখলো সেকেন্ডের জন্য। বুকের ওপর দিদার ওঠা পড়া শুরু হলো।
শরীরে তখন অনাকাঙ্ক্ষিত ঘাম। সে সইতে পারছে না এই দৃশ্য। বারবার স্মৃতি জানিয়ে যাচ্ছে এই অপ্রত্যাশিত দৃশ্য তার কাছে বড়ই যন্ত্রণার। ফুসফুস অক্সিজেনের অভাবে বারবার থেমে থেমে যাচ্ছে। চারপাশে এত স্নিগ্ধ বাতাস থাকতেও মনে হলো পৃথিবী ডুবে যাচ্ছে লেলিহান দাবানলে। সে সইতে পারছে না এ ডুবে যাওয়া। সে দাঁড়িয়ে থাকতে হিমশিম খাচ্ছে, তবু কল লাগালো বাসায়, বাবার কাছে। অপর পাশে ফোন রিসিভ হলো মিনিট ব্যয়। করবীর কণ্ঠনালীটা কে যেন চেপে ধরে আছে। তবুও তার বাবাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, মা কই? মা যদি মারাই যান তবে তার মৃত্যু কাহিনী কেন বাবা গল্প করে আজও বলেনি? কেন বলেনি তাকে? হ্যাঁ রে মা, বাজার করেছিস? বাবার প্রশ্নে কল্পনা ধূলিসাৎ হয়। করবী চমকে যায়। মায়ের গল্প শোনায়নি বলে যে বাবাকে সে দোষীর কাঠাগাড়ায় দাঁড় করিয়েছিল, সেই বাবাকে আর মায়ের কথা বলে হয়েও ওঠে না তার। সে কথা ঘোরায়, বাজার শেষ, আমি আসছি আব্বু। তৈয়ব হোসেনের প্রফুল্ল কণ্ঠ। সাবধানে আসিস। ব্যাস, কথা থেমে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়। অথচ করবীর কত কিছু জানা ছিল। ছোটবেলার স্মৃতি তার কাছে আবছা কিংবা নেই বললেই চলে, কিন্তু যতটুকু জানে তার অনেক কাছের মানুষ ছিল, আত্মীয় স্বজনে ভরপুর তারও একটা জীবন ছিল। তাহলে বাবা কেন সেই জীবনের সাথে বিচ্ছেদ ঘটিয়েছিলেন? নিশ্চয়ই কারো কোনো কারণ আছে, না হয় বাবা কখনো করবীকে এমন একা জীবন দিতেন না। আর কেউ না জানলেও বাবা তো জানতো তার মেয়েটার খুব কাছের মানুষ প্রয়োজন ছিল। তবুও যেহেতু বাবার এই কঠিন শপথ, নিশ্চয়ই কারণ আছে। মাঝরাস্তায় দাঁড়িয়ে সেই কারণ জানা যাবে না, এ যে সঠিক সময় নয় তো করবী ভালো করেই বুঝল। তারপর বুক ভরে শ্বাস নিল, ছুঁড়ে ফেললো ক্ষণিকের সেই দৃশ্য। কিন্তু মুছে ফেলতে চাইলেও কি সব মোছা যায়? বাড়ি ফিরেই সব রান্না করলো করবী। বিন্দু অবশ্য টুকটাক সাহায্য করছে এসে। করবী নিষেধ সে মানেনি, চঞ্চল হাতে সব কিছু এগিয়ে পিছিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করেই ওরা চলে যায়। শূন্য বাসা আবারও খা খা করে নিদারুণ শূন্যতায়। পুরো পৃথিবী নীরব হতেই করবী গিয়ে বসলো বারান্দায়। বানি ঘুমাচ্ছে। আগের মতন এই বারান্দাতেও চেয়ার আছে, তবে এই বারান্দায় বসলে বিল্ডিং দেখা যায় না, দেখা যায় একটি পার্ক। জনমানবহীন পার্কটির মাঝে থাকা পুকুরে টলমল করে জোছনা দোলার দৃশ্য করবী নয়ন মেলে দেখে। করবী তার ভাবনারা বাবা ঘুমিয়ে গিয়েছে অনেকক্ষণ। ঘুম নেই করবীর চোখে। মা নেই, ব্যাপারটা মস্তিষ্কে এভাবে জেগে বসেছে যে ঘুম আসছে না। কত চেষ্টা করলেও মায়ের মুখটা মনে করতে মনেই পড়ল না। কেবল মাথায় অদম্য যন্ত্রণা হলো। ছোটোবেলাতে এই যন্ত্রণা হতো, তারপর বহু বছর গেল আর হয়নি। আজ নতুন করে কেনই বা পুরনো সব ফিরে আসার ঘ্রাণ পাচ্ছে? যা চলে যায় জীবন থেকে তা ফিরে আসা সবসময় কি সুখের হয় নাকি শোকের হয়? করবী ভাবতে পারছে না কিছু। দু চোখ মেলে পদ্মহীন পুকুরটাতে তাকিয়ে রইল। জল থই থই পুকুরটাতে কেবল পূর্ণিমা ভাসে, নেই কোনো ফুল। করবীর জীবনের সাথে এই ছোট্ট পুষ্করিণীর কতটা মিল! কেবল অমিল একটাই, পুকুরটার জোছনা থাকলেও করবীর তা নেই। চারপাশ কেবল অন্ধকার কালো। বিদিশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে এক ধ্যানে। তন্মধ্যেই তার শাশুড়ি তাসনিম বেগম উদ্ভ্রান্ত পায়ে ঢুকলো রুমে। চোখে মুখে চিন্তা। বলল, তুষারের সাথে তিমিরের কথা হয়েছে কিনা একটু জিজ্ঞেস করবে বউ? ওদের ওখানে নাকি বরফ বৃষ্টি হচ্ছে, মানুষ বাসা থেকে বের হতে পারছে না। ছেলেটা সেই দূরদেশে কেমন আছে কে জানে। শাশুড়ির কথায় বিচলিত দেখা গেল না বিদিশাকে। সে রইল শান্ত নদীর মতন শীতল। অথচ এই শীতলতা সহ্য হলো না তাসনিম বেগমের। সে বিরক্ত হলো, অধৈর্য কণ্ঠে বলল, পরেও তো চুল আছড়ানো যাবে, গিয়ে দেখো না তিমির কি বলে। যাব, হাতের কাজ শেষ হোক। ছেলের বউয়ের এমন উদাসীনতায় বিরক্তি যেন তাসনিম বেগমের হুড় করে বাড়ল। আড়ষ্ট কণ্ঠে বলল, স্বামীর প্রতি মায়া মহব্বত তোমার অন্তরে নেই একটুও, অথচ তোমার সাথে বিয়ে দিয়ে আমি আমার ছেলের শত্রু হলাম। হিংস্র কণ্ঠে কথাটা বলেই থম মেরে গেল ভদ্রমহিলা। ততক্ষণে চিরুনি থেমে গেছে বিদিশারও। সে আয়নার মাঝে শাশুড়ির প্রতিবিম্বর দিকে চাইল। শাশুড়ির কাচুমাচু মুখের দিকে তাকিয়ে হাসলো খানিক, তবে এই হাসি তার ছেলের ত্রাস ছুঁড়ে মারল নিঃশব্দে। বিদিশা হাতে চিরুনি নামিয়ে রেখে খুব ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, আমি কি বলেছিলাম আম্মু আপনাকে শত্রু হতে? তাসনিম বেগম নিশ্চুপ প্রত্যুত্তরের ভাষা নেই। বললেন না যে আম্মু আমি কি বলেছিলাম এমন কিছু করতে? মুখ ফসকে বেরিয়ে গিয়েছে বউ। আম্মু, কাউকে ভুলবশত মেরে ফেলে যেমন বাঁচানো যায় না, তেমন মুখ ফসকে বের হওয়ার কিছু কথার ক্ষত কখনো মোছা যায় না। তাসনিম বেগমের লজ্জায় মুখ ছোট হয়ে এলো। অপরাধীর মতো চুপসে গেল মানুষটা। নতমস্তকে বলল,
আমার কথায় কষ্ট পেও না বউ, আসলে সন্তানের প্রতি চিন্তা থেকেই বলে ফেলেছি। কথা শেষ করে গটগট পায়ে প্রস্থান নিলেন ভদ্রমহিলা। বিদিশার ঠোঁটে তখনও বিষাদ হাসি লেপ্টে। শাশুড়ি বের হতেই সে ধপ করে বসে পড়ল খাটে। বিড়বিড় করে বলল, আপনার এতটা কাছে থেকেও আমি কখনো কেন আপনার সন্তান হতে পারলাম না আম্মু? কেন ছেলের বউ হয়ে দোষের ভাগিদার হয়ে থাকলাম? অথচ কোথাও আমার কোনো অন্যায় ছিল না, তবু পড়তে হলো আমাকে। হতাশার তেতো দীর্ঘশ্বাস মিশে গেল স্বচ্ছ বাতাসে। বিদিশার চোখে ভেসে উঠল সুন্দর একটা সংসার হওয়ার কল্পনা। জীবনের প্রথম এক নিঃসঙ্গ দুপুরে সে যে ছেলেটাকে স্বামী এবং পুরো জীবন ভেবে কবুল বলেছিল, সেই ছেলের ব্যথার দাগ হয়ে থেকে যাবে কখনো ভাবতেই পারেনি। অথচ ভুক্তভোগী হয়েও আসামির মতন জীবন কাটালো সে। দিন শেষে সবাই সবার সম্পর্ক ও আবদার অভিমান নিয়ে ভালো রইল। কেবল একটি সংসারে ফেলনা আসবাবপত্র হয়ে থেকে গেল সে। নারীর এমন কত গল্প কেউ জানবে না, কখনোই না। রাত তখন 2:30। পুরো পৃথিবী ঘুমন্ত রাজপুরী হয়ে গেছে। কেবল এক আকাশ মুগ্ধতা নিয়ে চাঁদ হাসছে অকৃত্রিম। করবীর মুখ ভেঙে গেল হুট করে। বাজে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা কেমন ছিল ঠিক ঠাহর করতে পারল না। কেবল কানের মাঝে স্বপ্নের কণ্ঠগুলো তখনও বাজছে। এত দ্রুত ভুলে গেল স্বপ্নটা? কি নিয়েই বা দেখেছিল? ঘুম ভাঙতে ফোনের রিংটনের নিস্তব্ধতা ভেদ করে কানে বাজতে লাগলো। মস্তিষ্ক তখনও সচল হয়নি। যখন পুরোপুরি স্থির হলো তখন দ্রুত গিয়ে ফোনটা তুলল। তিমিরের নাম্বার। এত রাতে লোকটার কল দেখে কিঞ্চিত কপাল কুঁচকে গেল মেয়েটার। সে সাথে সাথে রিসিভ করতেই অপর পাশ থেকে তিমিরের সুমিষ্ঠ কণ্ঠ ভেসে এলো। ঘুমিয়েছিলে? হ্যাঁ, চোখ লেগে গিয়েছিল আর কি। করবীর উত্তরের পর পর অপর পাশ থেকে অভিযোগ এলো। এ তো ভারী অন্যায়, মেহমানকে আমন্ত্রণ করে না খাইয়েই ঘুমিয়ে গিয়েছো। তিমিরের এহেন কথায় ভ্যাবাচাকা খেল করবী। জি। তিমির এবার ভাবভঙ্গিমা ছাড়াই সোজাসাপটা বলল, খিদে লেগেছে ভীষণ, আমার ভাগের খাবারগুলো নিয়ে কষ্ট করে নিচে আসবে। করবী চমকালো। আপনি কোথায় এখন? কোথায় আর থাকবো, খাবার খেতে উদাস ভিলার সামনে দাঁড়িয়েছি, যদি একটু মায়া মমতা হয় তবে দেখা দিও। কথাটা বলেই কল কেটে দিল লোকটা। করবী দিশেহারা হয়ে রান্নাঘরে গেল। সুন্দর করে খাবার সাজিয়ে নিয়ে ছুটল বাড়ির নিচে। বাড়ির মেইন গেট হাঁ করে খোলা। দারোয়ান ঝিমাচ্ছে। নিশ্চয়ই তিমির খুলেছে গেটটা। করবী অপেক্ষা না করে পা বাড়ায় পথে। গেট পেরুতেই সাদা ঝকঝকে গাড়িটা চোখে পড়ে তার। কালো পাঞ্জাবি পরে গাড়িটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকেও অতঃপর চোখে পড়ে। করবী বিচলিত হয়ে এগিয়ে যায়। কাছাকাছি গিয়েই শুধায়, এত রাতে? তুমি ডাকলে আর আমি আসবো না। তিমিরের কথায় লজ্জায় আবিষ্ট হয়ে যায় মেয়েটা। মিনমিন করে বলে, বাসায় গেলেই পারতেন। আমার রাস্তায় খেতে অসুবিধা নেই। করবী এক হাতে থাকা পানির বোতলটা গাড়ির ওপর রাখে। দ্বিতীয় হাতে থাকা খাবারের থালাটা এগিয়ে দেয় তিমিরের দিকে। শুধায়, এত রাত হলো যে? তুমি জানো না, রাত গভীর হলে চাঁদের সৌন্দর্যতা বেশি বৃদ্ধি পায়। সেই বেশিটা কতটুকু সেটাই পরীক্ষা করতে এলাম। তিমিরের হেয়ালি উত্তরের গভীরতা বুঝল না মেয়েটা, বরং বোকা চোখে নিজেও চাঁদের দিকে তাকালো। ঠোঁট উল্টে বলল, কই পেরেছে, আগের মতনই তো। তিমির এবার শব্দ করে হেসে দিল। ফিচেল কণ্ঠে বলল, এই সৌন্দর্য তুমি দেখতে পাবে না, এই সৌন্দর্য দেখতে পায় কেবল প্রেমিক চোখ। এই যে চাঁদের ঘুম ঘুম চোখের ফুলো পাতা, নাকের চটচটে তেল ভাব, ঠোঁটের শুষ্কতা, এসব তুমি দেখতে পাচ্ছ। করবী তিমিরের কথার আগামাথা পেল না। অদ্ভুত চোখ মুখ করে বলল, চাঁদের চোখ মুখ হয় নাকি? কি বলছেন? কই আপনার চাঁদের চোখ মুখ? তিমির এক লোকমা ভাত মুখে দিয়ে বলল, নীল ওড়না দিয়ে ঘোমটা দেওয়া চাঁদ, যার সৌন্দর্য ল্যাম্পপোস্টের আলোয় ঝকঝক করছে, যার জ্যোৎস্নায় প্রেমিক বুকের শিউলি, কানন হৃদয়ে ফুল ফুটেছে। দেখতে পাও কি তা? প্রেমের অভাবে কিভাবে আমি রাতের নিশাচর হয়েছে, বুঝতে পারো কি তা চাঁদ? দক্ষিণের আকাশে শরৎ আসার ঘ্রাণ। মেঘগুলো সব ভাষা ভাষা আসমান জুড়ে। করবীর পড়াশোনার পাঠ চুকে বুকে গেছে। মাস্টার্স পরীক্ষা শেষে প্রাতিষ্ঠানিকভাবে দীর্ঘ ছুটি মিলল। ঘুড়িকে পড়াতে এসেছে আজ একটু তাড়াতাড়ি। দরজা খোলা ছিল। বিদিশা ড্রয়িং রুমে বসে কথা সেলাই করছিল, সেজন্য দরজা খোলা। মেয়েটা গোসল করছে। করবীকে দেখেই গাল ফুঁড়ে হাসলো বিদিশা। ভালো আছো আপু? করবী হেসে টেবিলে বসলো। উত্তর দিল, ভালো। তুমি ভালো আছো ভাবি? এই তো ভালো, তুমি বসো, আমি আসছি। খুড়িরও বোধ হয় গোসল শেষ হয়ে গেছে। করবী ঘাড় কাত করে সম্মতি দিতেই বিদিশা উঠে গেল।
নিরিবিলি ভাব ভেঙে হুট করে একটা গুনগুনিয়ে গানের শব্দ কোথা থেকে এসে যেন মুগ্ধতা ছড়িয়ে দিল চারপাশে। করবী মনোযোগ দিতেই বুঝল ঘুড়ির কণ্ঠ। মেয়েটা চমৎকার গান জানে তো, কী সুরেলা সুর! ঘুড়ি গুনগুন করতে করতে বাহিরে এসে করবীকে দেখে বেশ বিব্রত বোধ করল, হাসলো খানিক। আসসালামু আলাইকুম ম্যাম। করবী সালামের জবাব দিল, প্রশংসা করে বলল, তোমার গানের কণ্ঠ ভীষণ সুন্দর ঘুড়ি, গান শিখছিলে বুঝি? ঘুড়ি লাজুক হাসলো, মাথা নাড়িয়ে সম্মতি দিল, শিখতাম, এখন আর যাই না গানের ক্লাসে। করবীর কৌতূহল বাড়ল, বিস্মিত কণ্ঠে বলল, কেন যাও না? কেনর জবাব দিতে গিয়ে ঘুড়ির লজ্জায় মাখো মাখো অবস্থা হলো। করবী দেখল ঘুড়ির হাবভাব, সাবলীলভাবে প্রশ্ন করল, তোমার বাবা মা বুঝি পছন্দ করেন না? করবীর প্রশ্নে ঘুড়ি চমকালো, থতমত খেয়ে বলল, না না, তেমন না। তবে? ঘুড়ি মাথা নামালো, বিড়বিড় করে বলল, বিদিশা ভাবির দেবর পছন্দ করেন না। ঘুড়ির কথা বোধগম্য হলো না করবীর। আরেকজনের অপছন্দ দেখে মেয়েটা গান গাওয়া ছেড়ে দিয়েছে, ব্যাপার বড়ই অসামঞ্জস্য লাগলো তার কাছে। তবে সে আর প্রশ্ন করলো না, ঘুরিয়ে এসে বসলো, নিজ মনে পড়াও শুরু করলো। বাহির থেকে তখন উষ্ণ বাতাস আসছে, রুমের পর্দা উঠছে, চারপাশ নিরিবিলি, ঘর ছুড়ে কেবল ঘুড়ির পড়ার শব্দ। ঘুড়ি পড়তে পড়তে হুট করে চুপ করে গেল। করবী তখন অন্য ধ্যানে মগ্ন। ঘুড়ি দোনমনো করে ডাকল, ম্যাম। করবীর ধ্যানে ভাঁটা পড়ল, সে কিছুটা ঘোরের মাঝেই বলল, হ্যাঁ। একদিন বিকেলে আমি গিটার বাজাচ্ছিলাম, বিদিশা ভাবির দেবর হুড়মুড় করে দরজায় আসলেন আমার, তারপর রুক্ষ কণ্ঠে বলেছিলেন, ঘুড়ি, গিটারটা ধীরে বাজাও, আমার শব্দ পছন্দ না। তারপর থেকে আমার গিটার কখনো সুর ওঠেনি। ঘুড়ির কথায় করবীর ভ্রু কুচকাল, নাক মুখ কুচকে বলল, কি অভদ্র লোক রে! তুমি ওনার কথা শুনতে গিয়েছো কেন? অদ্ভুত। ম্যাম, তাকে অভদ্র বলবেন না, আমার গিটারের সুর তো তার জন্যই বাজত, সে চায় না বলে আর বাজে না। তাকে মুগ্ধ করতে না পারলে সেই গিটার বাজিয়ে কী লাভ? করবীর কাছে এবার ব্যাপারটা স্বচ্ছ। সাদামাটা কাহিনীর ভেতরেও যে প্রেমের একটা গল্প আছে তা আর বুঝতে বাকি রইল না তার। তয় সে ফিক করে হেসে দিল, ঘুড়ির গাল টেনে বলল, ও বাবা, এখনই এসব? তোমার কিন্তু বয়স কম ঘুড়ি, সাবধান। ঘুড়িও হাসলো তাল মিলিয়ে, ক্ষীণ কণ্ঠে বলল, কেবল ভালো লাগে ম্যাম, এর বেশি কিছু না। হয়েছে, এবার পড়ো। গুমোট গরম পড়েছে চারপাশে। হিরণ রাস্তায় দাঁড়িয়ে বাইকের পাশে সিগারেট ফুঁকছে। চারপাশ থেকে তখন ব্যস্ত মানুষের পদাচারণ। সিগারেটের শেষ টানটুকু দিতেই তার সামনে উপস্থিত হলো হুতুম। এসেই আধো কণ্ঠে বলল, মাস্তান, তুমি এইখানে কি করো? হিরণ হুতুমকে দেখে নিটুল সুন্দর হাসলো। তোমার জন্য দাঁড়ায় আছি। তুমি কেমন কইরা জানো আমি যে আশ্রম? জাদু? তুমি জাদু জানো? হুতুমের চোখে চকচক করছে বিস্ময়, তা দেখে হাসলো হিরণ। মাথা ওপর নিচ নাড়িয়ে বলল, একটু জানি। কথা শেষ করেই হুতুমকে কোলে তুলে নিল হিরণ, চুলগুলো আলগোছে গুছিয়ে দিল, শুধালো, কিছু খাবে? হুতুম আদরে ভঙ্গিতে ঠোঁট উল্টালো, ভাবুক স্বরে বলল, আমি তো বিন্দুমালার লাইগা এখানে আসে দাঁড়াইছি, কিছু খাইতে না? খাও কিছু। খাবো, কিন্তু বিন্দুমালা যে খইলো কেউ কিছু সাধলে যেন না খাই। সেটা তো অপরিচিত মানুষের জন্য, কাছের মানুষদের জন্য এই নিয়ম না। হিরণের আশ্বাস বাণীতে যেন হুতুম খুশি হলো, উৎফুল্ল কণ্ঠে বলল, চলো চিপস খাই। হিরণ রাজি হলো। হুতুমকে গাড়িতে বসিয়ে বাইক টেনে কিছুটা দূরে নিয়ে গেল। একটা দোকান থেকে চিপস আর কোক কিনে মেয়েটার হাতে ধরিয়ে দিল। হুতুমের কি খুশি, খুশি যেন ধরেই না। বাদামি মণিগুলো খুশিতে চকচক করছে, গোলাপি চিকন ঠোঁটগুলো বাচ্চাটার মুখের সবচেয়ে সুন্দর অঙ্ক যেন। হিরণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। হুতুম মোটেও ওর বাবা মায়ের মতন হয়নি, বিন্দুর সাথে চেহারার খানিক মিল, বলা যায় বড় বোনের আংশিক পেয়েছে, কিন্তু পুরো চেহারায় বিদেশি আনা রয়েছে। হিরণের ভাবনার মাঝেই হুতুম লাফিয়ে উঠল, মাস্তান দেখো দেখো, বানির মা যায়, বানির মা, ও বানির মা। হুতুমের ডাকে হিরণও সেদিকে দৃষ্টি ফেলে। রুবি যাচ্ছে ভেবে সে বার কয়েক ডাকও দেয়, তবে মেয়েটা তাদের দিকে ফিরেও চায় না। হিরণের খটকা লাগে, রুবি তো কখনো বোরখা পরে না, তাছাড়া রুবির ডান গালে থাকা তিলটাও চোখে পড়ল না। কিন্তু একটা মানুষের আদৌ এত মিল হয়, এই অতি আশ্চর্যজনিত ঘটনায় লোমকূপ দাঁড়িয়ে গেল হিরণের। এতটা মিল কারো মাঝে হতে পারে?
হিরণ তৎক্ষণাৎ করবীকে কল করে জিজ্ঞেস করেই জানতে পারে করবী তাদের বাসার গলিতে বাসায় ফিরছে। তাহলে এই মেয়েটা রুবি না, অন্য কেউ। তিমির হাঁটছে করবীর পাশে, মেয়েটার চোখে মুখে চিন্তা। তিমির বেশ কিছুক্ষণ যাবতই খেয়াল করছে করবীর চিন্তিত ভাবভঙ্গি। অবশেষে না পেরে শুধালো, কোনো সমস্যা? করবী আচমকা প্রশ্নে থতমত খেল, আমতামতা করে বলল, না। নতুন টিউশনিটা তো দেখি আমাদের গলিতেই নিয়েছো। করবী কিঞ্চিত অবাক হলো। ওটা আপনাদের এলাকা? হ্যাঁ। ভালো তো। একদিন আমাদের বাসায় নিয়ে যাব, কেমন? যাবে তো? প্রশ্নটায় যেন আকাশ সমপরিমাণ সংকোচ এবং সংশয় ছিল। করবী পূর্ণ দৃষ্টিতে তাকালো তিমিরের দিকে, চোখে চোখ পড়ল। বসন্ত এসে যেন ধরা দিলে বুকের বাপাশে। হৃৎপিণ্ড বোধহয় 2-3 বার শব্দ করতে ভুলে গেল। ব্যস্ত পথ হয়ে গেল রূপকথার রাজপুরী। করবী লাজুক হাসল। যাব। করবীর ছোট্ট উত্তরে যেন খুশি হয়ে গেল তিমির। হুট করে সে একটা পাচ্চামো করে বসল। কাকে যেন কল লাগালো, রাশভারী কণ্ঠে বলল, ভাবি, আপনার শাশুড়িকে বলবেন তিমির তার গন্তব্যে পৌঁছে গিয়েছে। তিমিরের করা হঠাৎ কাজে করবীর গাল লাল হয়ে গেল। গুলগুল আঁখি দুটিতে লজ্জা ধরা দিল। মেয়েটা ছুটে চলে গেল বাড়ির ভেতরে। তিমিরের মুখে হাসি, অতীত ফিরে পাওয়ার সুখ তার অঙ্গে অঙ্গে। রাতের গহীনে চাঁদ হারিয়ে অমানিসায় চেয়ে গেছে পৃথিবী। করবী দাঁড়িয়ে আছে তার প্রাণহীন বারান্দায়, চোখমুখ শুকনো। তৈয়ব হোসেন বেশ কয়েকদিন যাবতই মেয়ের এহেন উদাসীনতা দেখছেন। সন্তানের এমন উদাসীনতায় তারও যে বুক পড়ে। অবশেষে আজ না পেরে তিনি উপস্থিত হলেন। বুকের মাঝে অদম্য সাহস সঞ্চার করে এসে ডাকলেন করবীকে। রক্তকবরী, ঘুমোস নিজে? করবীর চমকে যাওয়া উচিত ছিল বাবার অপ্রত্যাশিত কণ্ঠে, কিন্তু সে চমকালো না, বরং ধীর স্বরে বলল, অবশেষে সাহস করলে তবে। তৈয়ব হোসেন চমকালেন মেয়ের হেয়ালি প্রশ্নে। হয়তো বুঝলেন, আবার বুঝলেন না, ভাব করে বললেন, কি বলছিস? আমাকে কেন আধারে রাখছো বাবা? আমার কি সবটা জানার অধিকার নেই? তৈয়ব হোসেন বিব্রত হলেন, তবে বুঝতে দিলেন না। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলেন, কি জানার কথা বলছিস? মা কোথায় বাবা? করবীর সামান্য প্রশ্নে অস্বাভাবিক কম্পন দেখা দিল তৈয়ব হোসেনের মাঝে। বহু কষ্টে তিনি উচ্চারণ করলেন, মরে গিয়েছে, বেঁচে থাকলে তো সাথেই থাকতো। করবী হুহা করে হাসল, ভগ্ন কণ্ঠে শুধালো, দূরে যাওয়ার মানেই তো মরে যাওয়া না, তাই না? বারান্দার শিক গলিয়ে দুটো অপরিচিত ময়না এসে বসেছে ঘরে। কি সুন্দর তাদের হাবভাব, দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ একসাথে সংসার করা দম্পতি। বারান্দায় শুকাতে দেওয়া হয়েছিল কতগুলো ভাত। বিদিশার আবার শুকনো ভাত ভাজা খেতে ভালো লাগে। ময়নাগুলো এসে মনের সুখে কতগুলো ভাত মুখে পুরে নিল। তাদের পেট ভরতেই আবারও কতগুলো মুখে পুরে দুই দম্পতি উড়াল দিল বিশাল আকাশে। বিদিশা তাকিয়ে দেখল এই দৃশ্য। পৃথিবীর সকল মুগ্ধতা যেন এই মুহূর্তে এই বারান্দায় এসে ঠিকরে পড়েছে। ময়নাগুলো উড়ে যেতেই সে হাসল। হতাশ শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তুষার চাইলে আজ তাদেরও নিশ্চয়ই একটা সংসার হতো। এমন করে ভাব করেই কেটে যেত সুখের সংসার, অথচ তা হলো কই? বিদিশা ভাবলো, ভাবতে ভাবতে ক্লান্ত হলো। এই যে সে মনের মতন সংসার করতে পারল না, তার পেছনে আদৌ সে কতটুকু দায়ী? এক ফোঁটাও নয়। তার জীবনে এক দুপুরের রোদে ঝলসে যাওয়া প্রেম ছিল তুষার, যাকে এক দেখাতেই মন বলেছিল কবুল। অথচ বিসর্জনের ব্যথা বুকে দিয়ে সে তুষার বিয়ের পরের দিনই মায়ের প্রতি এক বুক অভিমান নিয়ে ঘর ছাড়া হলো। তারপর মাস পেরোতেই দেশ ছাড়ল। অথচ বিদিশা মা ছেলের অভিমানে সংসার করার স্বপ্ন নিয়ে মূর্তির মতন হয়ে গেল, যার ব্যথা বেদনা কেউ একবারও খেতিয়ে দেখার চেষ্টা করেনি। মা নাকি ছেলে হারালো, আর ছেলে হারালো মাকে। আর বিদিশা যে নিজের পুরো জীবনের সুন্দর সময়টা হারালো, সেই হিসেব আজও কেউ করলো না। বউ, আসবো? তাসনিম বেগমের কণ্ঠ পেতে বিদিশা ভরকে গেল। চোখের কোণে আসা অশ্রুর বিন্দু লুকিয়ে ফেলতে চাইল গোপনে। নীল রঙের সুতির শাড়ি পরনে তার, চোখে কাজল, হাতে দুটো সোনার চিকন চুড়ি, গোছা ভরা চুলের রাজ খোপা ঝুলছে পিঠে। কান্না লুকিয়ে সে জবাব দিল, আসেন আম্মু। তাসনিম বেগম এলেন, এসে খাটে বসলেন। ঘি রঙের শাড়ি জড়ানো তার শরীরে। তিনি শাড়ির আঁচলটা টেনে চোখ মুছলেন, হয়তো কাঁদছিলেন। বিদিশা এগিয়ে এলো শাশুড়ির শুকনো মুখ দেখে, বিচলিত কণ্ঠে শুধালো, কিছু হয়েছে আম্মু?
ভদ্রমহিলা নিজেকে সামলে নিলেন, চোখের জলটুকু মুছে নিয়ে বললেন, আমি মনে হয় বড় ছেলেটারে না দেখেই মারা যাব। বিদিশা চমকালো। শাশুড়ির এহেন কথায় বিয়ের পর এই মানুষটাকেই যে মা ডেকেছে, সবসময় মানুষটার আগে পিছে ছায়ার মতন করেছে। এই মানুষটার চলে যাওয়ার কথা শুনতেই তার বুক কাঁপলো। দ্রুত গিয়ে ধরলো শাশুড়ির দুহাত, বলল, অমন কথা বলছেন কেন আম্মু? আমার যে তুষারকে দেখার জন্য প্রাণ কাঁদে বউ। কথাটা বলে ফ্যাল ফ্যাল করে কেঁদে দিলেন তিনি। বিদিশার শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার আগে কলিং বেল বেজে উঠল। অনবরত বাজায় সে শাশুড়িকে বসিয়ে ছুটে গেল দরজার সামনে। মেইলি রিনরিনে কণ্ঠে একবার শুধালো, কে? অপর পাশ শুনশান নীরবতায় নিমজ্জিত। উত্তর এলো না। বিদিশা আবারও একই প্রশ্ন করলো। অতঃপর জবাব না পেয়ে কপাল কুঁচছে দরজা খুলতে সে থমকে গেল। বহুদিন আগের সেই ঝলসে যাওয়া প্রেমের দুপুর যে আজ তার দরজায় ফিরে আসবে এমন করে সে ঘুণাক্ষরেও টের পায়নি। টের পেলে এতটা মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা হয়তো কখনোই করতো না। বিদিশার বুকে দ্রিম দ্রিম শব্দ, অস্ফুট স্বর তার ডাকলো তাসনিম বেগমকে। আম্মু, আম্মু! পুত্রবধূর এমন কণ্ঠ পেতেই তাসনিম বেগম ছুটে এলেন, কণ্ঠে তার উৎকণ্ঠা। কে আসলো বউ? বাকি আর কিছু উচ্চারণ করতে পারলেন না ভদ্রমহিলা, তার আগেই হাওমাও করে কেঁদে উঠলেন। তুষার, আব্বা তুমি আসছো? আব্বা গো আমার, মায়ের ওপর তোমার এত অভিমান আব্বা, তুমি সত্যিই আসছো? বিদিশা কেবল 1-2 পা করে পেছনে গিয়ে জায়গা করে দিল। শাশুড়ি গিয়ে জাপটে ধরলেন ছেলের বুক। হইচইয়ে বেরিয়ে এলো তিমিরও। নিজের সবচেয়ে প্রিয় ভাইকে দরজার সামনে দেখে থমকে দাঁড়ালো সেও। কিন্তু ব্যাপারটা বোধগম্য হতেই ছুটে গিয়ে ভাইয়ের এক পাশের বুক দখল করে নিল। মা ছেলে তিনজনেই যেন আজ পরম আনন্দের দিন। বিদিশা দূর থেকে সবটা দেখল, কেবল দেখেই গেল। যার জন্য তার তীব্র অপেক্ষা, এত বছরের জীবন অনশন, সেই মানুষটার বুকে তাকে রাখার মতন অবশিষ্ট জায়গাটুকু নেই। কেউ একটিবার তাকে বললো না কাছে আসতে, ধরে দেখতে এত তপস্যার মানুষটিকে। সবাই যেন ভুলেই গেল একটি মেয়ে বহুদিন মুগ্ধ চোখে পৃথিবী দেখেনি স্বামীর বিচ্ছেদে। সেই মেয়েটিরও যে ভীষণ অধিকার আছে স্বামীর নৈকট্যের। কেউ একটিবারও মনে করলো না তার কথা। সংসারে চিরজীবন সবটুকু ত্যাগ করে সে আট পৌড়ে পুরনো আসবাব হয়েই রইল। তাহলে সংসারের একজন হতে পারল না। বুকটা যেন ছেড়ে যাচ্ছে তার। আর সহ্য হলো না এই দৃশ্যটুকু। সে নিবিড়েই প্রস্থান নিল, নিজেকে লুকিয়ে ফেল তার নিজস্ব রুমটাতে, যেই রুমটা থেকেও হয়তো তাকে কিছুক্ষণ পর বের করে দেওয়া হবে। গোটা একটা জীবনে বহুদিন অপেক্ষা করে অবশেষে সে কী পেল? না পেল স্বামীর বুকের একাংশ, এমনকি পেল না বহুদিন বাস করা রুমটাকে নিজের বলার অধিকার। হায় রে জীবন, এমন করেই খেলায় হারিয়ে যায়।